দেশে জরুরি অবস্থা আসবে, এটা আপনি লিখে রাখেন। দেশে জরুরি অবস্থা আসবে এবং জরুরি অবস্থার সময় এটা শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ যে কি জিনিস, আওয়ামী লীগ যে কি জিনিস। আমি একটা ছোট্ট ঘটনা বলি ফরিদ ভাই, মানে অনেক সময় শত্রুর কাছ থেকে আঘাত আসলেও সেই আঘাত যদি আঘাতের মতো স্মার্ট আঘাত হয় তাহলে এটা এনজয় করা উচিত। 2020 সালে আওয়ামী লীগের একজন মন্ত্রী, তার সাথে আমার দ্বন্দ্ব হয়, এই কথাটা অনেক জায়গায় বলছি। তা সে আমার বাবা মারে ধরে টরে নিয়ে জামাত শিবিরের স্টাইলের চেষ্টা করে যে আমার বাবা মারে ধরে নিয়ে গেলে আমি চুপ থাকবো, আমি এটা থাকি নাই। বিবিসি টিবিসি অনেক এটাই করছে। তো বিবিসি করছে কি, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের আগে যিনি ছিলেন, আরে বামপন্থী লোকটার নাম কি, হাসানুল হক, না না হাসানুল হক ইনু, সে কিন্তু সাবেক তথ্যমন্ত্রী ছিল। তাকে আনছে ইয়েতে, বিবিসি ডাকছে তাদের। বিবিসির আগে প্রবাহ হইতো 7:30টার সময় বাংলাদেশে রেডিওতে এবং 11টার সময় হইতো। খুবই, আমি জেলে থাকতে একটু শুনতাম এই শোটা, রেডিও শোটা খুব সুন্দর হইতো। তো তাকে হাসানুল হক প্রশ্ন করছে যে এই যে একটা ঘটনা ঘটছে, তো আপনি তো সাবেক তথ্যমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সরি সম্ভবত, হ্যাঁ হাসানুল হক ইনু, উনি খুব স্মার্ট তথ্যমন্ত্রী ছিলেন। ওকে ইয়া সরি। তো উনি খুব সুন্দরভাবে বললেন, এখানে পিনাকির বৌরে হয়রানির একটা অভিযোগ ছিল, এটা পরে জানলাম এটা মিথ্যা। আর হচ্ছে যে তাসনিম খলিলের মাকে সিলেটে তার বাসায় যেয়ে ডিজিএফআই ইন্টারোগেশনের চেষ্টা করছে, এই 3টা অভিযোগ নিয়ে তার প্রশ্ন করছে। খুব স্মার্টলি বলছে যে তাহলে তাদেরকে বলেন মামলা করতে। আমি তখন এই তাৎক্ষণিক তার জবাবটায় আমি তো জানি যে ঘটনা জেনুইন এবং এ হচ্ছে যে পলিটিশিয়ান, ও জিনিসটারে এড়াই গেল জাস্ট একটা কথা বলে যে তাদের বলে সে মামলা করতে। ও জানে তো আমি তো আসতে পারবো না। ও কিন্তু আমার সাথে চরম নির্মমতা করছে হাসানুল হক ইনু। মানে একজন পলিটিশিয়ান কত বড় নির্মম হইতে পারে, জানোস যে এই ঘটনাটা ঘটছে, তুই এটা অন্যভাবে এড়াইয়া যা না। সে মুখের উপর বলছে তারা এসে মামলা করুক, মানে কত বড় প্রহসন। একটু পরে আমার মনে হলো যে এইটাই পলিটিক্স। সে তাৎক্ষণিক চিন্তা ভাবনা ছাড়াই, এটাই রাজনীতি। মানে তাৎক্ষণিক যে সে পুরো ঘটনাটা উল্টে একটা সুন্দর কথা বলে ফেললো যে আনপাবলিক, আমি দেখছি পাবলিক পারসেপশন, পাবলিক তো ভাববে হ্যাঁ সত্যি তো তারা তো দেশে, তারা মামলা করবে, মামলা করে না কেন, আমরা যে দেশে যাইতে পারতেছি না, দেশে গেলে যে বাইচে থাকতে পারবো না, এই জিনিসটা পাবলিক বুঝবে না। সে এক কথায় যে ফিনিশিংটা দিয়ে দিল, এটা হচ্ছে আওয়ামী লীগ। এই হাসানুল হক ইনু কিন্তু আওয়ামী লীগ না, কিন্তু আওয়ামী লীগের সাথে থাইকে থেকে যে এরকম কথা বলতে পারে আর একজন, তার মানে বলতে গেলে সে হিংসা করার কথা, কারণ সে তথ্যমন্ত্রী ছিল, এখন বর্তমান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। কিন্তু সে ওই কোর জায়গায় যায়, দলীয় কাঠামোর জায়গায় যায়, সে যেভাবে মার্চ করছে, সো এইটা হচ্ছে আওয়ামী লীগ। পরবর্তীতে আপনি তো ঝটিকা মিছিল দেখতেছেন, ঝটিকা মায়ের যখন দেবে, এইটা যে কি কেমন হবে এটা বুঝছেন না। মুক্তিযোদ্ধা আপনি, হ্যাঁ বীর মুক্তিযোদ্ধাদের আপনি লতিফ সিদ্দিকীদের মতো কার্জন স্যারের ধরে নিয়ে গেছেন। এখন আপনি তো এই জিনিসটা নজির স্থাপন করছেন। ওই যে আওয়ামী লীগের বললাম, আপনি কল্পনা করেন এখন কেউ অ্যারেস্ট হইলে সে জেলে যাবে নিশ্চিত। আওয়ামী লীগের নাম, মানে জীবনে একবার আওয়ামী লীগের ভোট দিলেও সে অ্যারেস্ট হইতেছে। সেই জায়গায় যে সে সবজি কিনতে যাইতেছে, সে চাল কিনতে চাই, ঝটিকা মিছিল, মানে সে জানে কিন্তু অমুক টাইমে অমুক জায়গা থেকে মিছিল হবে এবং সবাই একসাথে জয় বাংলা বলবে। এটা কিন্তু চারটিখানে বিষয় না। তখন মাইকটা দিলে কেমন মাইক হবে, কারণ ও কিন্তু সময় নেবে না, মানে জামা শিবিরের মতো আওয়ামী লীগ কিন্তু সময় নেবে না যে 3 দিন ধরে মারবে না, কয়েক ঘন্টার মধ্যে। হ্যাঁ কেউ কেউ হয়তো সে বরিশালে থাকতেছে, সিলেটে, তার যাইতে 24 ঘন্টা লাগলে 24 ঘন্টা খুঁজা বাইর করে মারবে। এটা ঠিক, এটা অবধারিত। কারণ হ্যাঁ আমাকে এটা অবধারিত কারণ আছে তো ভাই। যে লোকটা, আপনি জানেন আমার সাথে ইদানিং একটা ছাত্রলীগ নেতার সাথে পরিচয় হয়েছে, কালকে তার বাবাকে অ্যারেস্ট করছে, তার আগে তার মাকে লাথি মেরেছে। এই ছেলেটা যখন বাংলাদেশে ফিরে যাবে, ঠিক আছে, সেই ছেলেকে তো আমরা আপনি মানবতার কথা বলে আমরা তাকে ঠেকে রাখতে পারবো না ভাই। তার বাবাকে, একজন বৃদ্ধ বাবাকে অ্যারেস্ট করলো, তার বাবা মুক্তিযোদ্ধা, তার বৃদ্ধ মাকে লাথি মেরেছে ছাত্রলীগ করার জন্য। আমরা জানি ছাত্রলীগ খুব ভালো না, কিন্তু তাই বলি এটা তো কেউ করতে পারে না যে ছাত্রলীগ করার জন্য তার মাকে, তার বাবাকে আপনি জেলে দিবেন, মাকে মারবেন। এটা তো এই ছেলে যখন ফিরে যাবে, বা তার ভাতিজারা বা তার আরো ভাই বোনেরা যখন এটার মুখোমুখি হবে, আসলে আপনি ঠিকই বলেছেন যে ওই যে যেটা বলেন ঝটিকা মাইর হবে, একটা ঝটিকা মিছিল না, ঝটিকা মাইর হবে। কারণ আসলে তো বঙ্গবন্ধু শব্দটা এত ওজন, এত শক্ত যে বদরুদ্দিন উমরেরা কিয়ামত পর্যন্ত যদি কিয়ামত পর্যন্ত মিথ্যা কথা বলে, তারপরেও কিন্তু বঙ্গবন্ধুকে খাটো করতে তারা পারবে না। এখন আপনার কাছে আমি আরেকটা বিষয় নিয়ে যাব, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যদি ধরে নেই
যদি নির্বাচন হয়, আপনি খুব অল্প সময় এটা শেষ করবেন, আপনার কাছে আরো কিছু দুই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অনেকে মেসেজ করছে আমাকে, কেউ ছাত্রলীগ পরিচয় করেছে, কেউ কেউ ছাত্রলীগ নয় এমন লোক পরিচয় দিয়েছে। আমার কাছে প্রশ্ন, যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, আপনি তো বলছেন হবে না, যদি হয় তাহলে কি ঘটতে পারে 1 মিনিটে বলেন। যদি না হয় নির্বাচন, যেটা আপনি বলেন মার্শাল ল, মানে কারফিউ চলে আসবে, আপনি কি মনে করেন ফেব্রুয়ারি পরে এটা ঘটবে না আগেই ঘটে যেতে পারে নির্বাচন? যদি ইউনূস নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে পারে, যদি ইউনূস, আমি বলছি ইউনূসের নেতৃত্বে, তাহলে বোধহয় আমি খুবই অবাক হব যে ইউনূস এই নির্বাচন দিতে পারছে। তাহলে আমি মনে করবো ইউনূস এই বয়সে 2টা সন্তানও জন্ম দিতে পারবে। না সিরিয়াসলি, মানে ইউনূস যদি তার সেই সক্ষমতা থাকে, সে নির্বাচন দেবে তার নেতৃত্বে। ভাইরে ভাই, বাংলাদেশে কত বড় বাঘা বাঘা ক্ষমতাবান লোক, তারাও নির্বাচন দেওয়ার সময় হিমশিম খায়। আমি তো পোলাপান মানুষ, কিন্তু আমি তো ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলটা দেখছি। আওয়ামী লীগের ওই যে নিরঙ্কুশ জয়ী হওয়ার কারণ কি, রুট পর্যায় থেকে তারা যে আতাত অন্যদের সাথে করতে চাইছিল, এই যে লগি বৈঠা থেকে নির্বাচন, জেনুইন নির্বাচন দেওয়ার যে জন্য যে হ্যাডাম দরকার, কত 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 ক্ষমতাবানদের দেখছি বাড়ি ছেড়ে পালায় গেছে, কত বড় এমপি মন্ত্রীদের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙে দিছে। কে? সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, সেই মইনু আহমেদ। তারপরও তাদের ইলেকশন দিতে যায় তাদের দম বাইর হয়ে গেছে, আর ইউনূস দেবে ইলেকশন। আরে ইউনূস একটা, মানে ও তো শুধু, যেহেতু এটা নীরব মিলিটারি কু হয়ে গেছে, এই রাজাকারের বাচ্চাদের মতো ওয়াকার, মানে শেখ হাসিনার আসলে আমি মনে করি ওয়াকারদের মতো অযোগ্য লোকজনদের আশেপাশে রাখার জন্য তার যেটা হওয়ার সেটা হয়েছে। সাথে মুক্তিযুদ্ধের এই যে যত ভাস্কর্য ভেঙেছে, আজকে বাংলাদেশের মানুষ বিপদে, এটা শেখ হাসিনার এই একটা বাজে সিদ্ধান্ত। শেখ হাসিনা 2013-তে যেভাবে হেফাজতের ডিল করছে 5ই মে, সেটা যেমন ভালো ছিল, পরবর্তীতে আবার কোলে নিয়ে চুম্মা দিছে, ওইটা খারাপ ছিল। আবার ঠিক তেমনি ভাবে ইলেকশন এবং পরবর্তী যাই টেম্পারিং করছে, এখন আমি দেখি তো উপায় ছিল না, ঠিক আছে। কিন্তু তেমনি ভাবে ওই ওয়াকার ফকার, আমি দেখেন এই আজিজের, কিন্তু আজিজের আমি দেখতে পারতাম না। আমি বলতেছি তাও ঠিক আছে, ভালো করছে আজিজরে সেনাপ্রধান বানাইছিল, তার ভাই মাফিয়া, বাংলাদেশে মাফিয়ার দরকার, এইটা অনেক পরে আমি বুঝছি। কিন্তু আচ্ছা, ভালো মন্দ, অন্ততপক্ষে গাদ্দারের চেয়ে ডাকাইত ভালো, গাদ্দারের চেয়ে ডাকাইত ভালো, কারণ আপনি জানবেন ও ডাকাইত। আপনি দেখেন বেনজির, সে দুর্নীতি করছে, কোনো সন্দেহ নাই, হিন্দুদের জমি টমি কিনা টাকা পয়সা দিয়ে জোর করে তারা তুলে দিছে, সে করুক, আর তার নিম্ন পদস্থ কর্মকর্তারা করছে। কিন্তু দেখেন সে হারুনের মতো একটা বাদাইম্মা না। কারণ হারুনের মতো বাদাইম্মা বলবেন কেন ভাই? ইমোশন দিয়া পদপদবি হয় না, কৌশল লাগে। তো এই পোলাপানগুলোর ধৈর্য নিয়ে যে পিটাইলো, এই যে ভাতের হোটেলে নিয়ে ভাত খাওয়াইলো, ছবি তুললো, এত বড় একটা নির্বোধ, কি সারাক্ষণ বাবা খায় নাকি গাঞ্জা খায়? মানে এত সুস্থ আমার কাছে মনে হয় নাই। বাংলাদেশের মানুষকে কি এরা চোদনা মনে করে? মানুষের কোনো বুদ্ধি নাই? এগুলো কেন করছে? এই ধরনের নাটক মঞ্চায়িত। আপনি বেনজিরের প্রোফাইল দেখেন, আমি যাব না সৈয়দ আশরাফ পর্যন্ত। এখন যাই করছে শেখ হাসিনা, এই ওয়াকার কিন্তু একটা মিলিটারি কু করছে, ও বলতে পারতেছে না, কারণ ও তো জামাতি, ও তো হচ্ছে যে গুপ্ত। ও বলতে পারবে না আমার বাপ জামাত, আমি যে জামাতি, মানে আমি অন্য কোনো শব্দ ব্যবহার করবো না। জামাতি ইসলামের এই যে দিনী খেদমতে কি হয় আপনারা জানেন, মাঝে মাঝে পত্রিকায় আসে যে আমি যে এখন জামাতের প্রেমে হাবুডুবু খাইতেছি, ওইখান থেকে বেরোইতে পারবো না, এটা কিন্তু ওয়াকার বলতেছে না। তো ওয়াকারের ইমার্জেন্সি দিতে হবে, আমি শিওর। মানে এই ওয়াকার যে কাওয়ার, নিজে বলতে পারতেছে না কু করছে, তুই বল যে এটা কু হয়ে গেছে, ইউনূসরে আমি বসাইছি, আমি প্রধান, আমি এটা করব। ও বলে আমরা দায়িত্ব নিলাম, আমি জনগণের দায়িত্ব নিলাম, মব হবে না, কিছু হবে না, দেখে নেব। কোনো কিছু তো সে, মানে যেমন বেহুদা ইউনূস তেমনি বেহুদা ওয়াকার। এখন মিলিটারিতে তো, বাংলাদেশের মিলিটারিরা তো এরা যখন তখন কুটু হয়ে যায়, একে অন্যরে মাইরা ফেলে, এগুলো তো দেখছেন। এই মিলিটারি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন, জিয়াউর রহমানরে হত্যা করছে, এই তার রক্তের উপরে তাদের ইতিহাস। তো ওয়াকারে কখন কি খাইয়ে ফেলে আমি জানি না, আমি এটা জানতে চেষ্টা করি না। আপনি প্রশ্ন করছেন ইউনূস নিয়ে, ও নির্বাচন দিতে পারবে না। আর যদি নির্বাচন দেয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে ওই জিয়াউর রহমানের চেয়েও কলঙ্কিত একটা নির্বাচন হবে। মানে হানা তো জিয়াউর রহমান একটা দিছিল, ওইটার চেয়েও একটা নির্বাচন, মানে শেখ হাসিনার গত
চারটা টার্ম যে যারা আমাদের এই 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 জামাতি বুদ্ধিজীবীরা বলতো হায় আল্লাহ খালেদ নির্বাচন কই, নির্বাচন হয় নাই, শেখ হাসিনা কুক্ষিগত করে রাখছে, এই সকল ইতিহাস এই ইউনুচ্চা ধ্বংস করে দেবে। কারণ নির্বাচনে দেখা যাবে কেউ ব্যালটের মধ্যে মানে ব্যালট পেপারের বদলে সে গাঞ্জার একটা ইয়ে রেখে আসছে, মল রেখে আসছে, মানে এমন মানে একটা মাছ রেখে আসছে। এগুলো কি হবে আমরা জানি না, আমি ধারণা করতে পারতেছি না ইউনুচ্চার আমলে কি হবে। আর এমার্জেন্সি যদি হয় তাহলে অন্তত পক্ষে হ্যাঁ অনেকগুলো লাশ পড়বে। এই সমন্বয়করা এদের দেখবেন যে মানুষ উৎসব করে মারতেছে, মিলিটারি আসলে পরে তাদের দেখা গেল মিলিটারি এসে হাত উদ্ধার করছে, এগুলো হবে শিরোনাম। যে মানে গণধোলাইয়ে হাসনাতের অস্তিত্ববিহীন, শুধু হাত উদ্ধার করা হয়েছে, বাবা মার কাছে হাত হস্তান্তর, বাবা মাও তো থাকবে না, মানে এদের পরিচয় তো আরো লোক থাকবে না। আপনি দেখেন এমার্জেন্সি হলে কি হয়, এখন যদি এমার্জেন্সি হয় তো হইলো, না হইলে ওরা যেভাবে আগাচ্ছে আগে যেতেন। আপনি যে ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই যে আপনি বললেন দায়িত্বের কথা বলে আরেকটা কথা মনে করে দিন, আমাদের ওই যে যিনি হরিকোটায় কেউ বলে তিনি হরিকোটায় কি বলে অপদেষ্টা হয়েছেন, সেই রেজওয়ান আপা বলেছেন তিনি সুদ মারানি বলে, সুদ মারানি মানে আগে সুদ খাইছে এখন এসে জ্ঞান দিয়েছে, সুদ মারানি না ওইটা না, সুদ মারানি হচ্ছে। এখন উনি বলতেছে যে আমরা আমরা তো দায়িত্ব নিয়ে দায় নিব না, আমরা সেটা কি হইলো? আপনি দায়িত্ব থাকবেন, দায় নিবেন না, মানে আপনি হাঙ্গা করবেন, বউরে ভাত দিবেন না, বউরে কাপড় দিবেন না, এটা কি হয়? এই ব্যাপারে যদি একটু বলেন, আমরা অনুষ্ঠান একেবারে শেষ দিকে। আমার এই শব্দটাতে অনেকে বলবেন যে একটা নারীর নিয়ে অসম্মানসূলক কথা বলছেন, না অবশ্যই না। আমি বলছি যে মানুষ তাকে সুদ মারানি বলে, এর কারণটা কি? এদের সারা জীবন কাটছে সুদে। আচ্ছা, কোন সুদ দানকারী ব্যক্তি ওই যে দাদন দেয়, এই যাবৎ জীবনে শুনছেন যে তোমার আমি সুদ দিছি, আমি সুদের বিনিময়ে আমি এটার বিনিময়টা আমি নেব, তুমি খাইয়ে আসো নাকি পইরে আসো, তোমার ঘর ভেঙে গেছে নাকি, এটা কোনোদিন কেউ শুনছে যে ঠিক আছে ভাই তোমার ঘর ভেঙে গেল, ঠিক আছে সুদ দিতে হবে না? তো সে তো সুদ দেবে এবং সুদ নেবে, সে তো আপনার দায়িত্ব নেবে না। রাষ্ট্রীয় বসে তো বলতেছে আমি দায়িত্ব নিছি, দায় নেব না, ওই একই সুদই চিন্তা ভাবনা। কারণ এই সুদ যারা দেয় তাদের ব্যাংক টিকবে না যদি সে মানুষের সমস্যা বুঝতে যায়। তার বক্তব্য যে আমি দায়িত্ব নিছি, আমি তো দায় নেব না, আমি দায়িত্ব নিছি, আমি তোমারে, আমার দায়িত্ব তোমার টাকা দেওয়া, 10 টাকা দিয়ে 20 টাকা নিয়ে নেবো, এটা আমার দায়িত্ব। তুমি খাইয়ে আসো নাকি পড়ে আসো, তোমার গরু মরে গেছে, আমার কি তাতে? দেশের ব্যাপারে সে যে আমারে বসাইছে আমেরিকা, আমি তো দায়িত্ব নিছি, আমি দায়িত্ব নেব না, তুমি দেশ ধ্বংস হয়ে গেলে আমার কি? আমার বাপ ছিল রাজাকার, এ তো রাজাকারের বাচ্চা, ফজলুর রহমান বলে নাই? আর একটা রাজাকারের বাচ্চার কাছ থেকে আপনি কি আশা করেন? ওতে দায়িত্ব নেবে দেশের? ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন তাকে আলবদরের বাচ্চা বলেছেন, আলবদরের বাচ্চা, এইভাবে তিনি বলেছিলেন। আপনি ঠিকই বলেছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, এবং ঘটনাটা ভাই একটা যদি বলি, ঘটনাটা শুধু ফজলুর রহমান এই পর্যন্ত অকারণে কারোর গালি দেয় নাই, আর রাজাকারের বাচ্চা বলাটা গালি নাই, এটা তারা এটাতে সম্মান বোধ করে। তো ফজলুর রহমান যিনি কিনা জীবিত কিংবদন্তি মুক্তিযোদ্ধা, বেঁচে আছেন মানে, এবং বলে যাচ্ছেন কথা, আর সে রেজওয়ানা একজন মিনিস্টারকে নিয়ে তার রাজাকারের বাচ্চা বলে, কতটা জেনুইন না হইলে পরে এটা বলা যায়? মানে একটা ফাউকের আপনি একটা ইয়েরে মানে আসিফ নজরুলের বলে দেন, আর জানি না আমরা তার ব্যাপারে, ধরুন বললেন, সে তো যদি রাজাকারের বাচ্চা কোনোভাবে না হয়, যদি কোনো প্রমাণ না থাকে, সে তো তেলে বেগুনে জ্বলে উঠবে। কিন্তু রেজওয়ানা দেখছেন, অবশ্যই সে কোনো প্রতিবাদ করে নাই, কোনো বক্তব্য দেয় নাই, কারণ সে তো জানে আপনার ফরিদ ভাইকে শুনতে পাচ্ছেন, আপনার বারবার মিউট হয়ে যাচ্ছে। আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, ওইটা আবার বলেন, শুনুন কি যেন বলতে চাচ্ছেন। না, এই যে মানে রেজওয়ানা তো একদম পিওর রাজাকারের বাচ্চা, আর ফজলুর রহমান সত্য কথা তো এই ক্ষমতাবানের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ, তিনি তো সাধারণ মানুষ, তিনি এই কথাটা বলছেন তুই রাজাকারের বাচ্চা। তো রাজাকারের বাচ্চার কাছ থেকে আপনি আশাটা করেন কি? আপনি ঠিকই বলেছেন। আর এই যে আমরা অনুষ্ঠানে, প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আপনারা শুনলেন যে আসলে আওয়ামী লীগের উপরে যত নির্যাতন, নিপীড়ন, যাই কিছু ঘটনা হোক না কেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে যত কিছু ঘটনা হোক না কেন, আসাদুরের ভাষায় যেদিন ঝটিকা মায়ের হবে সেদিন এরা কিছুই করবে না। এর কথার সাথে মিলে গেছে। কিছুক্ষণ আগেই একজন একটা লেখা পাঠিয়েছে আসাদুরের কথার পরিপ্রেক্ষিতে, যে কাদের সিদ্দিকী নাকি বলেছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন যে আমরা যেদিন মাঠে নামবো, বন্দুক তোমাদের বন্দুক কাজ করবে না। যেটা আসাদ নূর বললেন যে আসলে ঝটিকা মায়ের যখন শুরু হবে, তখন আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সামনে কেউ টিকতে পারবে না। অবশ্যই না, কারণ জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী।
প্রিয় দর্শক, আমরা অনেক আলোচনা শুনলাম, আবার ভবিষ্যতে শুনবো। আপনারা জানতে পারলেন যে নির্বাচন আসলে আসাদ নূরের ভাষায় ভাষ্য মতে নির্বাচন আদৌ আসলে হবে কিনা তার যথেষ্ট সন্দেহ আছে। তিনি একরকম নাই করে দিয়েছেন, এমনকি সামরিক শাসন জারি হতে পারে, কারফিউ জারি হতে পারে এবং দেশের অনেক বিপরীত ঘটনা ঘটতে পারে। আর এটাও তিনি বলেন যে আসলে যে যাই বলুক, শেখ হাসিনা ছাড়া আসলে এই দেশ ঠিক রাখার মতো আসলে কেউ আর এই মুহূর্তে নাই। যদি থাকতো 13 মাসে আমরা কাউকে না কাউকে দেখতাম, এটা আমাদের মনে হচ্ছে এরকম। প্রিয় দর্শক, আপনারা ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসাদ নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।